কিছু পা এগোতেই ও ভেতর থেকে একটা চাপা গর্জন শুনতে পেল। হরবোলা। হরবোলা হচ্ছে এমন একজন মানুষ যে জন্তু জানোয়ার থেকে শুরু করে যে কোনো আওয়াজই হোক না কেন কিছুক্ষণ প্র্যাকটিস করলে সে সেটি অবিকল নকল করে বের করতে পারে। আমাদের গল্পের প্রোটাগনিস্ট সুজন যদি আজকে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে থাকতো তাহলে হয়তো সে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বিট বক্সার্স হতে পারতো। কিন্তু কি আর করা যাবে, সুজন তো আর রিয়েল ওয়ার্ল্ডে নেই, আমাদের গল্পের জগতে আছে। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা সুজন হরবোলা। সুজন যখন ছোট ছিল, মাত্র 8 বছর বয়স, তখন ওদের বাড়ির পাশে একটা সজনে গাছ ছিল, ওখান থেকে একটি দোয়েল পাখির ডাক শুনে আর ওটা হুবহু নকল করতে পারে। আর এই নকল করে ওর মাকে শুনিয়েছিল। এবার ওর মা দয়াময়ী ওটি শুনে বলেছিলেন যে আরে বাহ খোকা, তুই তো দারুণ আওয়াজ নকল করতে পারিস, মানুষের গলায় তো এরকম আওয়াজ কখনো শুনিনি। সুজন তো সেটা শুনে খুব হ্যাপি প্রাউড, তাহলে তো নিশ্চয়ই আমি খুব ভালো কাজ করেছি। তো ও সেই যে প্রশংসা পেল, তখন থেকে ও নানান রকম পাখির ডাক নকল করতে শুরু করলো। এদিকে সুজনের বাবা দিবাকর মুদি, ওনার যে বড় ছেলে ছিল সে 3 বছর বয়সে মারা গেছে, আর মেয়ে একটি ছিল, তারও বিয়ে হয়ে গেছে। আর ওনার খুব ইচ্ছে যে সুজন লেখাপড়া শিখে অনেক বড় কিছু হোক, রোজগার পাতি করুক। আর সেই জন্যই তিনি করলেন কি, সুজনকে গ্রামের পাঠশালায় ভর্তি করে দিলেন। এরপরে সুজন পাঠশালায় ভর্তি তো হলো, কিন্তু পড়াশোনায় মন থাকলে তবে তো ও পড়াশোনা করবে। সারাদিন ও বইপত্র সামনে বিছিয়ে রেখে আর কোথায় আছে কোন পাখি ডাকছে, কোথায় দোয়েল ডাকছে, কোথায় চোখগেল ডাকছে, কোথায় পানকড়ি ডাকছে, এসবই শুনতো আর ভাবতো খালি যে কখন আমার ছুটি হবে, আমি এগুলোর ডাক নকল করব। এদিকে পণ্ডিত মশাই সুজনকে পড়া জিজ্ঞেস করলেন যে 5-এর নামটা বল। সুজন শুরু করলো, 5 × 1 = 5, 5 × 2 = 12, 5 × 3 = 18। পণ্ডিত মশাই তো যার পরনায় রেগে গেলেন, ওকে কান ধরে আর দাঁড় করিয়ে দিলেন। এইরকম করে 3 বছর কাটলো, তাতেও সুজনের কোনো হিল্লে হলো না। তো শেষ পর্যন্ত পণ্ডিত মশাই দিবাকর মুদিকে এসে বললেন যে তোমার ছেলের মাথায় একদমই বিদ্যে বুদ্ধি নেই, নাহলে এত ছেলে তো আছে, সবাই পড়াশোনা শিখে মানুষ হয়ে যাচ্ছে, তোমার ছেলে পারছে না কেন? কপালে না থাকলে আর কিচ্ছু করার নেই। এদিকে দিবাকর মুদি তো শুনে মাথায় হাত। উনি সুজনকে জিজ্ঞেস করলেন যে কি রে, তুই এতদিন পাঠশালায় ছিলি যে, কি শিখলি? সুজন বলল, বাবা আমি 22 রকম পাখির ডাক শিখেছি। তখন ওর বাবা জিজ্ঞেস করলো যে তুই কি হরবোলা হবি নাকি? তখন সুজন জিজ্ঞেস করলো হরবোলাটা কি? তখন ওর বাবা বললো হরবোলা হচ্ছে যারা বিভিন্ন রকম পাখি জন্তু জানোয়ার এদের আওয়াজ শিখে আর হুবহু নকল করতে পারে। তুই তো পড়াশোনাও শিখলি না, তুই তো মুদির কাজও শিখলি না, बेटा तुमसे ना हो पाएगा। তাহলে আর কি করবি, তুই হরবোলাই হোক। সুজন তো বাবার কথা শুনে যার পরও নাই খুশি। ও এবারে বনে বাদারে নদীতে ঘাটে সব জায়গায় ঘুরে বেড়াতে লাগলো, কখনো সাঁতার কাটে, কখনো গাছে উঠে পড়ে, আর যা যা জানোয়ারের ডাক শুনতে পায় সবকিছু নকল করতে থাকে। ওর এমনিতে বডিটা খুব হেলদি, তো এটাতে ওর বনে ঘুরতে কোনো অসুবিধা হয় না। ও এরপরে আস্তে আস্তে পাখির ডাক ছেড়ে ছাগল গরু ভেড়া এসবের ডাক শিখতে শুরু করলো। ওর নকল করা আওয়াজ এতটাই রিয়েল ছিল যে ওদের গ্রামে যে নিস্তারিণী বুড়ি, ওর বাছুর হারিয়ে গেছিল, ও ভেবেছিল যে ওর বাছুরটাই বোধহয় ফিরে এলো। এদিকে ওর ঘোড়ার ডাক এত ভালো শিখেছে, করিম মিয়া ও ভাবছে যে আমারই তো ঘোড়া আছে, আর কোথা থেকে ঘোড়া এলো এখানে। আর পাখির কথা তো ছেড়েই দিলাম, উতম পেঁচা টুনটুনি ঘুঘু পায়রা তোতা কোনো কিছু বাকি রইলো না। এরপরে বছর যেতে লাগলো, আর সুজন বাচ্চা থেকে এবারে বড় হয়ে গেল, জওয়ান হয়ে গেল। তো দিবাকর দিদি বললো যে এরপরে তোকে রোজগারের ব্যবস্থা করতে হবে, তুই তো বড় হয়েছিস। তখন সুজন বললো যে আমি কি করে এবারে রোজগার করবো, এরকম ভাবে আমি তো কাউকেই চিনি না। তখন ওর বাবা বললো যে পাশের গ্রামে কার্তিক বলে একজন হরবোলা আছে, ও এই হরবোলার কাজ করে রোজগার করে, তুই ওর কাছে চলে যা, ও তোকে সবকিছু বলে দেবে। এবারে সুজন গেল কার্তিকের কাছে। ওখানে এবারে ও নিজের হরবোলার যা যা শিখেছে সেগুলো শোনাতে লাগলো, মুখ থেকে ও সানাইয়ের আওয়াজ সিংহের আওয়াজ সবকিছু বার করতে লাগলো। ওর কাণ্ড দেখে তো কার্তিক, হ্যাঁ, এতদিন ধরে ও 20 বছর ধরে হরবোলার কাজ করছে, কিন্তু সুজন দেখলো যে এতদিন কাজ করার পরেও কার্তিক সুজনের হাফ আওয়াজও বার করতে পারে না। আর কার্তিক তো সুজনের এত হরবোলাতে এক্সপার্টিস দেখে আর হিংসে করতে লাগলো। ও বলল যে আমি সাগরেত নিই না, তোকে নিজেই কিছু করতে হবে।
তখন সুজন আর কি করবে, বললো যে তাহলে আপনি বলে দিন যে আপনি কি করে শুরু করেছিলেন। কার্তিক বলল যে আমি 13 বছর বয়সে একজন রাজার কাছে গিয়ে আমার হরবোলার শো দেখিয়েছিলাম, আর উনি খুশি হতে আমাকে অনেক বকশিস দিয়েছিলেন, আর সেই থেকেই আমার অনেক নাম ডাক হয়। তুইও দেখ, যদি কোনো রাজরাজড়ার কাছে নিজের শো দেখাতে পারিস তাহলে হয়তো তোর কিছু হিল্লে হতে পারে। এরপরে সুজন তো কাউকেই চেনে না এমনিতেই, তার উপরে রাজার কোথায় খোঁজ পাবে। ও মন খারাপ করে ফিরে এলো। এরপরে আর কি করবে, ও ভাবলো তাহলে আরো এই ফাঁকে কয়েকটা ডাক শিখে নিই। সুজনের গ্রামের নাম হচ্ছে ক্ষীরা। ওখান থেকে 3 পথ ক্রস করলে একটা বন আছে, বিরাট গভীর বন, ওটার নাম হচ্ছে চাঁড়ালি। এবারে চাঁড়ালিতে বলে যে ওখানে এত জন্তু জানোয়ার পাখি আছে, গোটা রাজ্যে অত পাখি কোথাও নেই। তাহলে সুজন ওখানেই গেল। এবার ওখানে ও সারাদিন ঘুরে ঘুরে 3টে নতুন নাম না জানা পাখি ডাক শিখলো। এরপরে যখন ফিরে আসতে যাবে তখন হঠাৎ করে দূর থেকে ঘোড়া টকবক 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 আওয়াজ আসতে লাগলো। ও থমকে দাঁড়িয়ে গেল, আর দেখে কিনা ওর সামনের দিক দিয়ে এক পাল হরিণ ছুটে চলে গেল। আর কিছুক্ষণ পরে দেখলো যে একজন রাজা ঘোড়ায় চড়ে আসছে, আর তার পেছনে তার 5-7 জন অনুচর। ওকে দেখেই তো রাজা অবাক, আর রাজাকে দেখে সুজন অবাক। সুজন ভাবেনি যে ও ওই বনে অন্য কাউকে দেখতে পাবে, আর রাজাও সেম ভেবেছিল। রাজা সুজনকে দেখে জিজ্ঞেস করলাম, তুই কে রে? তখন সুজন হাত জোড় করে নিজের নাম বললো। পরে রাজা জিজ্ঞেস করলো যে তুই একলাই বনে ঘুরে বেড়াচ্ছিস, তোর ভয় করে না? তখন সুজন মাথা নেড়ে না বললো। তখন রাজা জিজ্ঞেস করলো যে শুনেছি এই চাঁড়ালির বনে নাকি অনেক বাঘ, তো তোর ভয় নেই বাঘে? তখন সুজন জিজ্ঞেস করলো যে আপনার বাঘ চাই? তখন রাজা বললেন যে চাই বই কি, শিকারে এসেছি, আর বাঘ না পেলে হয়? তখন সুজন বলল যে আপনি বাঘ পাননি? রাজা বললো যে না, হরিণ ছাড়া কিছুই পাইনি। তখন সুজন বলল আপনাকে আমি বাঘ থাকার প্রমাণ দিতে পারি, কিন্তু আপনি কি বাঘ মারবেন? তখন রাজা বললো হ্যাঁ মারবো বই কি, নাহলে আমার শিকার কমপ্লিট কি করে হবে। তখন সুজন বলল যে বাঘ আপনার কি ক্ষতি করেছে যে আপনি বাঘ মারবেন? রাজা খুবই ভালো মনের মানুষ ছিলেন, উনি কিছুক্ষণ ভাবলেন আর বললেন তুই ঠিকই বলেছিস, কিন্তু তুই কি করে প্রমাণ করবি যে বাঘ আছে কি নেই? তখন সুজন অনেক বড় একটা দম নিল, আর এমনি মুখটা নিচু করে অনেক জোরে হুঙ্কার ছাড়লো। তখন দূর থেকে বাঘের আওয়াজ এলো। এটা শুনে তো সবাই অবাক। তখন রাজা সুজনকে বললেন, তোর তো অনেক আশ্চর্য ক্ষমতা, তুই থাকিস কোথায়? তখন সুজন বললেন যে আমি ওই দূরে একটা গ্রাম আছে ক্ষীরা, ওখানে থাকি। তখন রাজা বললেন যে আমি জবরনগরের রাজা, সামনের মাসে আমার মেয়ে শ্রীমতীর বিয়ে, তোকে আসতে হবে আমার সাথে ওখানে শো দেখাবার জন্য। তখন সুজন বললো যে কিন্তু বাড়িতে না বললে তো আমি যেতে পারবো না। তখন রাজা বললো সে না হয় ঠিক আছে, আজকে রাতে আমরা চাঁড়ালির বনে তাঁবু খাটাবো, কালকে সকালে বেরিয়ে যাব, তুই কিন্তু কালকেই সকাল সকাল চলে আসিস। তখন সুজন বললো আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো। এরপরেও তো বাড়ি ফিরে নিজের মা বাবাকে বললো। ওর বাবা তো খুব খুশি, বলছে বাহ এতদিনে তোর একটা হিল্লে হলো। কিন্তু সুজনের মা জিজ্ঞেস করলো যে তুই আর বাড়ি ফিরবি না নাকি? তখন সুজন বললো ফিরবো বই কি, ওখানে কাজ হয়ে গেলে ফিরে চলে আসবো, আবার নাম ডাক হলে মাঝে মাঝে আবার যাবো আবার আসবো, এরকম করেই তো হবে। পরের দিন সকালবেলায় সুজনের ওখানে চাঁড়ালির বন পৌঁছতে পৌঁছতে ততক্ষণে তাল গাছের উপরে বেলা উঠে গেছে। রাজারা বেরোবার জন্য রেডি হয়ে দাঁড়িয়েছিলেন। এরপরে সুজনকে ওনার একটা অনুচরের ঘোড়ার পিঠে চাপিয়ে ওনারা চলে গেলেন জবরনগরের দিকে। এবার ওরা সূর্য ডোবার আগেই জবরনগর পৌঁছে গেলেন। জবরনগরের শহর, ব্যবসা, বাড়িঘর, লোকজন দেখে তো সুজন অবাক, বলে বাবারে এত জাঁকজমকপূর্ণ জায়গা। কিন্তু কিছুক্ষণ পর ওর অবাক লাগলো, তো রাজাকে জিজ্ঞেস করলো যে রাজা মশাই, এত আপনাদের বড় শহর বড় রাজ্য, কিন্তু একটাও তো পাখির ডাক আমি শুনতে পাচ্ছি না। তখন রাজা একটা গভীর নিঃশ্বাস ফেলে বললেন যে সে দুঃখের কথা তোকে আর কি বলি, ওই যে দূরে ওই পাহাড়টা দেখতে পাচ্ছিস, ওটার নাম হচ্ছে আকাশী। ওখানে এই বছর 5 হলো কোথা থেকে একটা রাক্ষস না খোকস কি এসে বসে আছে, আর ওর খাবারই হলো পাখি। ও কি যে একটা মায়া জালের মতন জাদু করে যে সব পাখি উড়ে উড়ে ওর কাছেই চলে যায়, আর ও সেই পাখিগুলোকে টপ টপ করে গিলে খায়। তখন সুজন বললো যে ও যখন এত পাখি খায় ওর খাবার শেষ হয় না? তখন বললো আরে ওর কি আর পাখির অভাব, আমাদের পাশে আজবপুর আছে, ওদিকে গোপালগড় আছে, সব দিক থেকে পাখিরা উড়ে উড়ে এসে ওর কাছে যায়। রাজা বললেন যে আমাদের রাজ্যে আর একটি মাত্র পাখি বেঁচে আছে, সেটি একটি হীরামন পাখি, ওটা আবার আমার মেয়ের কাছে অন্দরমহলে খাঁচার মধ্যে রাখা থাকে। দুজন জিজ্ঞেস করলো তুই রাক্ষসকে মারা যায় না? তখন রাজা বললো যে সে গুহা থেকে না বেরোলে আর কি করে মারবো।
আমরা কতবার, আমি নিজে ওখানে তীর ধনুক বল্লম নিয়ে গুহার সামনে দাঁড়িয়ে থেকেছি, কত 50 জন সৈন্য নিয়ে আমি ওখানে গেছি, কিন্তু ও গুহা থেকে বেরোয়ই না। আর আমরা গুহার ভেতর ঢুকেছিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরে এতটাই অন্ধকার ওখানে যে আমাদেরকে আরো ঘুরে আসতে হয়। এরপর তো সুজন ভাবছে যে এত শক্তি এই রাক্ষসের যে যাতে সায়স্তাই করা যায় না, আজব ব্যাপার তো। এরই মধ্যে ওরা সবাই রাজপ্রাসাদে পৌঁছে গেছে। রাজা ওকে একতলার একটা ঘর দেখিয়ে বললেন যে এখানেই তুই থাকবি, কালকে সকালে আমার মেয়ে শ্রীমতী, ওকে তুই তোর জন্তু জানোয়ার পাখির ডাক শোনাবি। আমার মেয়ে, ওর মতন বিদুষী আর সুন্দরী গোটা ভূভারতে কোথাও নেই। সে গণিত পড়েছে, ইতিহাস পড়েছে, শাস্ত্র পড়েছে, সব দেশের রূপকথা পড়েছে। আর ওকে কোনোদিনও আমি বাড়ির বাইরে বেরোতে দিইনি। ওর গায়ে একদিনও সূর্যের আলো আমি স্পর্শ করতে দিইনি। ওর মতো দুধে আলতা রং কোনো মেয়ের নেই। সুজন ভাবলো যে মেয়ে মানুষের এত বিদ্যে বুদ্ধি, তাহলে তো ওই রাজকুমারীর সাথে আর কথা বলাই যাবে না। তারপরে সুজন জিজ্ঞেস করলো, এ রাজকুমারীরই বুঝি বিয়ে? তখন রাজা বললো যে হ্যাঁ, আজবপুরের রাজকুমার রণবীরের সাথে এর বিয়ে সামনের মাসে। এরপর রাজা যখন অন্দরমহল ঢুকতে যাবেন, তখন সুজন জিজ্ঞেস করলো যে রাজামশাই, ওই আকাশী পাহাড়টা এখান থেকে কত দূরে? তখন ও বললো যে বেশি দূর নয়, 4 ক্রোশ পথ এখান থেকে। তখন সুজন বললো যে আচ্ছা। এরপরে রাজার পরিচারক সুজনকে ওর ঘরে নিয়ে গেল। ঘর দেখে তো সুজন অবাক, যে এত নরম বালিশ, এত বড় ঘর, এত আসবাবপত্র ও জীবনে দেখেনি। ও তো বুঝতেই পারলো যে রাজা ওর প্রতি খুব খুশি। পরে রাতের বেলা যখন খাওয়া দাওয়া এলো, এত পদ, এত দারুণ সুস্বাদু খাবার ও জীবনে খায়নি। এরপর তো খাওয়া দাওয়া করে ও শুতে যাবে, কিন্তু ওর কিছুতেই ঘুম আসছে না। ওর খালি মনে পড়ছে যে পাখিরা তো ওর বন্ধু, আর ওই বন্ধুদিকে কিনা একটা রাক্ষস খায়, তাহলে ওকে কি একবারও সাহায্য করা যাবে না? আমাকে কিছু একটা করতেই হবে। ওকে বললো না, বিছানা ছেড়ে উঠে আর রাজপ্রাসাদের বাইরে চলে গেল। এরপরে যে প্রহরী, ও তো চেনে সুজনকে, তাই ও আটকালো না। এরপরে সারা রাত হাঁটতে হাঁটতে ও পৌঁছে গেল আকাশীর কাছে। এবার আকাশী মানে পাহাড়টা, ওটা নিচ থেকে প্রায় 30-40 হাত উপরে হচ্ছে গুহাটা। ও গুহার কাছে গেল, আর কিছু দূর কিছু পা এগোতেই ও ভেতর থেকে একটা চাপা গর্জন শুনতে পেল। আর এত বিদঘুটে, এত ভয়ানক একটা আওয়াজ যে সুজন সঙ্গে সঙ্গে গুহা থেকে ছিটকে বেরিয়ে আসতে বাধ্য হলো। এটা বোঝা গেল যে সুজনকে ওই রাক্ষস বা খোকস ও দেখেছে, আর তার মোটেও সুজনকে পছন্দ হয়নি। কি করবে সুজন? ও তো আবার ফিরে চলে এলো। ভোর নাগাদই ও রাজপ্রাসাদে পৌঁছে গেল। এরপরে পরদিন সকালবেলাতেই সুজনকে ওই দোতলায় নিয়ে যাওয়া হলো। ওখানে একটি আঙ্গিনা ব্যালকনি টাইপের আছে, আর ওটার পাশে একটি খোলা জানলা যেটিতে পর্দা লাগানো আছে, আর ওটি একটি পার্টিশন হিসেবে কাজ করে। আর ওর পাশে একটা রুম আছে, ওখানে শ্রীমতী বসে আর হরগোলা কারসাজি শুনবে। এরপরে রাজা তো সভায় না গিয়ে ওখানেই বসে আছেন, যে মেয়েকে আগে ডাক শোনাবো, তারপরে সবার কাজ দেখবো। এরপরে তো বসন্তকাল ছিল, তো সুজন দোয়েল পাপিয়া ডাক দিয়ে শুরু করলো। তারপরে আস্তে আস্তে একটা একটা করে ও শোনাতে লাগলো। আর এত মধুর কণ্ঠ, এত রিয়েলিস্টিক ডাক যে শ্রীমতীর চোখে জল চলে এলো। আর রাজার তো আরো বেশি গর্বে বুক ফুলে উঠলো। 5 বছর পর জবরনগরে প্রথমবার কোনো পাখির ডাক শোনা গেল। আর শ্রীমতী তো কোনোদিনও এত পাখির ডাক শোনেনি। ও তো কোনোদিনও বাইরেই যায়নি, তাহলে এই প্রথমবার ও এত পাখির ডাক শুনতে পাচ্ছে। ও একবার ভাবলো যে যার কণ্ঠ এত মধুর, তাকে একবার দেখা যায় না। তখন ও কি করলো না, ওর পাশে ওর সখী বসেছিল সুরধনী। ও থাকলে তো আর ও সুজনকে দেখতে পারবে না। তখন ও সুরধনীকে বললো যে আমার খুব জল তেষ্টা পাচ্ছে, তুই আমার জন্য জল নিয়ে আয়। আর জল তো সেই শোবার ঘরে যেতে হবে আনতে। তো সুরধনী চলে গেল। সেই ফাঁকে শ্রীমতী উঠে আর পর্দাটি সরিয়ে সুজনকে দেখে নিল। সুজন তো এমনিতেই স্বাস্থ্যবান ছেলে, দেখতে খুব সুন্দর, ওর মায়ের মতনই চেহারা পেয়েছে। ওকে দেখলো, বাহ এত সুন্দর ডাক আর এত সুন্দর দেখতে। সুরধনী তো জল নিয়ে চলে এসেছে, কিন্তু তার আগে শ্রীমতী নিজের জায়গায় বসে গেছে। এরপরে 1 ঘন্টা ধরে সুজন নিজের হরবলার খেলা দেখালো। শ্রীমতীর সামনে যেন একটা নতুন জগৎ খুলে গেছে, একটা প্রকৃতির জগৎ। ওর মনে যেন একটা নতুন প্রাণ এনে দিয়েছে সুজন। আর এদিকে সুজন কিন্তু কোনোদিনও, মানে ও শ্রীমতীকে তো ওকে দেখার সুযোগ নেই, কিন্তু রাজা ওকে একটা হাতে আঁকা পেন্টিং দেখিয়েছিলেন। আর ওটা দেখে সুজন ভেবেছিল আরে এ তো স্বর্গের অপ্সরার থেকেও সুন্দর। আর যখন ও শুনলো যে শ্রীমতী ওর হরবলার খেলাতে খুব খুশি হয়েছে, তখন ওর বুকটা গর্বে ভরে উঠলো। আর এদিকে রাজামশাইও ওকে বেশ ভালো ইনাম দিয়েছেন, একটি হীরের আংটি আর 100টা স্বর্ণ মুদ্রা।
এদিকে ওর জীবন আরামসে চলে গেল। কিন্তু বাড়ি ফেরার আগে ওর একটি আফসোস রয়ে গেল মনে, যে ইস, যদি ওই রাক্ষসটাকে কিছু করে সাহায্য করা যেত। এরপরে তো 1 মাস কেটে গেছে। সুজন এবারে এই জবরনগরে খেলা দেখানোর পরে বাকি অনেক জায়গায় খুব ফেমাস হয়ে গেছে। সব জায়গায় ও যায় আর খেলা দেখায়, কিন্তু ও প্রত্যেক দিনই জবরনগরে একবার যায়। ওখানে রাজা বলেই রেখেছেন যে তোকে একবার করে শ্রীমতীকে ডাক শোনাতেই হবে। আর যখন ও ফাঁকা টাইম থাকে তখন ও আরো এরকম পাখির ডাক ও শুনতে থাকে আর নকল করতে থাকে। এরপরে সুজন যখন প্র্যাকটিস করে ও নিজের ঘরে, শ্রীমতীর ঘরটা তো ঠিক সুজনের উপরে, তো সুজনের আওয়াজ শ্রীমতীর কাছে এসে পৌঁছয়। এরপরে শ্রীমতী যত ডাক শুনে তত ওর মনটা দুলে ওঠে। ও ভাবে যে এত সুন্দর যে পাখি, জন্তু জানোয়ারের আওয়াজ নকল করতে পারে, প্রকৃতির সাথে যে এতটা ভাবে জড়িত, সে কথাবার্তায় না জানি কেমন হবে। আর এরকম করতে করতে ওর একদিন নিজের সখী সুরধনির কাছে কথাটি বলেই ফেললো। এরপরে সুরধনির কিন্তু এটি পছন্দ ছিল না যে রাজকন্যাকে সবসময় ঘরের ভিতরে আটকে রাখা হতো। ও যখনই ওর কাছে আসতো, ও সবসময় ওকে বাইরের সূর্যের কথা, নদী ঘাট, বন এসবের কথা শোনাতো। তো যখন শ্রীমতী ওকে নিজের মনের ইচ্ছাটি এক্সপ্রেস করলো, তখন ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। ও ওখানে প্রাসাদের প্রহরীকে একটা গোল্ড কয়েন ঘুষ দিয়ে আর সুজনের ঘরের রাস্তাটি জেনে আসলো। আর সেদিন রাত হতেই ও চলে গেল সিধা সুজনের ঘরে। আর সুজন তখন খেয়ে দিয়ে বিছানায় শোবে বলে রেডি হচ্ছিল। এবার ওকে দেখেই বললো, আরে তুমি এখানে? তখন সুরধনে বললো যে তোমার সাথে দেখা করতে একজন এসছে। দিয়ে শ্রীমতীকে ঘরে নিয়ে এলো। শ্রীমতীকে দেখে তো সুজন অবাক, তুমি এখানে? তোমার ছবি তো আমি দেখেছি। তখন শ্রীমতী বললো যে আমি তোমার সঙ্গে আলাপ করতে এলাম। সুজন বললো যে তোমার তো অনেক বিদ্যে বুদ্ধি, তাহলে তোমার সাথে আমি কেমন করে কথা বলবো? তখন শ্রীমতী বললো, তুমি সানরাইজ আর সানসেট দেখেছো? তখন সুজন বললো যে হ্যাঁ দেখেছি। দিয়ে ও খুব ভালো করে ওটা ডেসক্রিপশন দিল পোয়েটিক ওয়েতে। তখন জিজ্ঞেস করলো যে তুমি বসন্তের ফুল দেখেছো? সেটারও খুব পোয়েটিক ওয়েতে সুজন জবাব দিল। শ্রীমতী বললো যে আমার কিন্তু একটা কথা ভেবে খুব কষ্ট হয়। সুজন জিজ্ঞাসা করলো যে কি কথা? তখন শ্রীমতী বলল যে এই যে আমাদের এত পাখি এত সুন্দর সুন্দর গান গায়, প্রকৃতিকে এত আনন্দে ভরিয়ে রাখে, এরা কিনা চলে যাচ্ছে সব রাক্ষসের পেটে। এদেরকে সাহায্য না করা পর্যন্ত আমার মনে শান্তি হচ্ছে না। তখন সুজন বললো যে তুমি এই কথাটা তোমার বাবাকে বলেছো? তখন শ্রীমতী বললো যে হ্যাঁ বলেছি, আর আমি বাবাকে এটাও বলেছি যে যে ওই রাক্ষসকে সাহায্য করতে পারবে আমি তাকেই বিয়ে করব। তখন সুজন বললো এত ভারী কঠিন শর্ত। শ্রীমতী জিজ্ঞেস করলো যে কেন? তখন সুজন বলল যে আমি ওই গুহায় গেছিলাম রাক্ষসকে দেখতে, কিন্তু তার আওয়াজই এত ভয়ানক যে আমি ওখান থেকে ছুটে পালিয়ে এসেছি। তখন শ্রীমতী বললো যে আমি ভাবতাম যে তুমি কতই না সাহসী, বাঘ ভাল্লুক সবার আওয়াজ তুমি নকল করেছো। কিন্তু যাই হোক, আমি এই বিহঙ্গ বুক, যে পাখি খায় তাদেরকে বিহঙ্গ বুক বলে। বিহঙ্গ মানে হচ্ছে পাখি, আর বুক মানে খাওয়া। তো বিহঙ্গ বুক একে যে মারতে পারবে আমি তাকেই বিয়ে করব। পরের দিন সুজন পাশের একটা রাজ্যে ওখানে গেল নিজের হরবোলা খেলা দেখাতে। ওখানে তো বেশ ভালো রকম বকশিস পেয়ে ও ফিরে এলো। কিন্তু মনে খুব চিন্তা যে যার আওয়াজ এত ভয়ঙ্কর, সে না জানি দেখতে কিরকম, তার গায়ে কতই না শক্তি। আজবপুরের রাজকুমার রণবীর কি পারবে সেই বিহঙ্গ ভোগকে হারাতে? আর এদিকে তো রাজার মনে অনেক চিন্তা যে মেয়ে বিয়ের জন্য বেঁকে বসেছে, তাহলে ওকে বিয়ে কে করবে? যাই হোক, এবারে পরের দিন সকালবেলা সূর্য ওঠার আগেই আজবপুরের যুবরাজ রণবীর চলে এলেন রেডি হয়ে ওই রাক্ষসকে মারবেন বলে। এরপরে ওর হাতে তীর ধনু, কোমরে তলোয়ার, গায়ে আর্মার, আর ঘোড়ার পাশে লাগানো ছিল বল্লম। এগুলো নিয়ে ও সুধা চলে গেল আকাশির ওখানে। এদিকে তো সব রাজ্যের সব লোক ওই যে ভ্যালিটা আছে ফুটে, মাউন্টেন ফুটে যে ভ্যালি থাকে, ওখানে সবাই ওখানে জড়ো হয়ে আছে যে ও রাক্ষস মারা দেখবে বলে। আর সুজনও তো সকাল সকাল, ওর উৎসাহই সব থেকে বেশি, ও দেখতে চায় যে যুবরাজ কি করে মারে। কিন্তু ও মনে মনে ভাবছে সুজন যে মারতে পারলেই ভালো। এবারে যুবরাজ তো ওই গুহার সামনে এসে পৌঁছালেন। যুবরাজের সাথে আরো দুজন অ্যাসিস্ট্যান্ট ছিল যারা জালে করে 3টে শকুনি ধরে নিয়ে এসেছিল। ওদের প্ল্যান ছিল কি যে ওই শকুনি গুলোকে গুহার মুখের কাছে রেখে দেবে, আর ওই শকুনির আওয়াজে রাক্ষস যখনই বাইরে আসবে গুহা থেকে খেতে ওগুলোকে, তখনই ওকে মেরে দেবে। এবারে সবাই যখন ঘুরে আছে, সব যখন রেডি, তখন দুবার শিঙা ফুটে দিয়ে ওই অশ্বারোহী দুজন ওই শকুনি গুলোকে ছেড়ে দিয়ে আর ওখান থেকে চলে গেল। কিন্তু শকুনি তো রাখা আছে, কিন্তু ওই
রাক্ষস কিছুতেই গুহা থেকে বেরোচ্ছে না। অনেকক্ষণ হয়ে গেল। এবারে যুবরাজের ঘোড়া তো ছটফটানি শুরু করে দিয়েছে ওখানে দাঁড়িয়ে থেকে থেকে। তখন ওর যে সহচর দুজন ছিল, ওরা আবার 3 বার সিংহায় ফু দিল। আর তখনই রক্ত হিম করে ভেতর থেকে একটা অনেক জোরে হুঙ্কার এলো, একদম ভয়ানক। আর ওটি শুনেই যুবরাজের ঘোড়া সামনের দিকে 2 পা তুলে যুবরাজকে নিচে ফেলে দিয়ে দৌড়ে। আর যুবরাজ কি করবে তখন? ও ঘোড়ার পিছন পিছন ছুট। এরপরে ওটা দেখে সবাই বুঝতে পারলো যে যুবরাজ হার মেনেছে। সবাই তো এবারে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে পড়ে ফিরে এলো। এরপরে আস্তে আস্তে পরের 7 দিন আরো 7টা রাজ্যের 7জন যুবরাজ এসে চেষ্টা করলো, কিন্তু সবাই বিফল। এরকম করে 8 দিন পেরিয়ে গেল। শ্রীমতীর বিয়ে পিছিয়ে যেতে লাগলো। রাজার তো মুড অলরেডি অফ। এরপর 9 দিনের দিন সকালবেলায় রাজা মশাই মন্দির থেকে বেরোচ্ছিলেন পুজো টুজো সেরে। তখন সুজন বলল যে, রাজা মশাই একটা কথা বলবো। তখন রাজা অলরেডি মুড অফ ছিল, তো একটু গম্ভীর ভাবেই বললেন যে, কি চাই তোর? তখন সুজন বলল যে, আমাকে একটা বল্লম জোগাড় করে দিতে পারেন? রাজা তো শুনে অবাক, বললেন যে, কেন, কি হবে বল্লম নিয়ে? তখন বললো যে, সবাই তো চেষ্টা করলো, আমি একবার চেষ্টা করে দেখি না। ও তো একটা প্রাণী, প্রাণী মানে ওর কলিজা থাকবে, আর কলিজাতে যদি একবার আঘাত করতে পারি তাহলে তো ও মরবে। রাজা অনেকক্ষণ ভাবলেন, ওর দিকে তাকিয়ে দেখলেন যে সুজনের হেলথ খুবই ভালো, একদম হাট্টা কোট্টা চেহারা। দেখলে মনে হয় যে গায়ে বেশ ভালোই শক্তি আছে। এদিকে সুজনের প্রতি ওর একটা মায়াও পড়ে গেছে। তো ও ভাবলো, আচ্ছা দেখাই যাক না যে ও কি করতে পারে। তখন রাজামশাই বললেন যে, বললাম তো অনেক আছে, তুই পারবি তো করতে? সুজন বললো যে, আমি চেষ্টা করতে চাই একবার। রাজা বললেন, ঠিক আছে। এবার ওকে একটা বল্লম দেওয়া হলো আর একটা ঘোড়াশাল থেকে বড় ঘোড়া দেওয়া হলো। সুজন সেই ঘোড়ায় চেপে আর চললো আকাশের দিকে। এরপরে গুহায় ওঠার আগেটাতে ওই ভ্যালিটাতে সমতল ভূমিতেই ও ওটাকে ছেড়ে দিল, কারণ ও তো গত 8 দিন ধরে দেখেছে যে ঘোড়ারা কতটা প্যানিক হয়ে যাচ্ছিল। তাই এবার এই যদি ওর ঘোড়াটা যদি প্যানিক হয়ে যায় তাহলে তো প্রবলেম। এরপরেও আস্তে আস্তে পায়ে হেঁটে চলে গেল গুহার কাছে। আর এদিকে পিছন পিছনে রাজাও চলে এসেছেন ঘোড়ায় করে দেখতে যে সুজন অ্যাকচুয়ালি কি করে। গুহার মুখের কাছে পৌঁছে সুজন এই গত 8 দিনে আস্তে আস্তে যে প্র্যাকটিস করে ওই ভয়ঙ্কর হুঙ্কারটি নকল করেছে, সেটি ডাক ছাড়ল। সেই ডাক শুনে তো রাজামশাইয়ের ঘোড়া পুরো প্যানিক হয়ে গেল, কিন্তু রাজামশাই ওই ঘোড়াটিকে সামলে নিলেন। সুজনের ডাক শুনে এবার ভেতর থেকে আরো জোরে একটা হুঙ্কার শোনা গেল, আর গুহার ভেতর থেকে একটা প্রাণী লাফ দিয়ে বেরোলো। এবার ওটা একটা জানোয়ার না মানুষ না রাক্ষস কিছুই বোঝার উপায় নেই। ওর দেখে মনে হচ্ছিল যেন ওই তিনটেরই মিশ্রণে একটা কিম্ভূত কিমাকার জিনিস। এবার ওই প্রাণীটিকে দেখে সুজন তো শুধুমাত্র ওর কলিজা যেখানে থাকার কথা সেটাই দেখতে পেলো, বাকি সব ওর চোখের সামনে ঝাপসা হয়ে গেল। আর ওই কলিজাটাকে লক্ষ্য করে ও বলুনটা ছুঁড়ে মারলো যত গায়ে জোর আছে তত দিয়ে। আর তারপরে ও অজ্ঞান হয়ে গেল। এরপরে সুজন যখন জ্ঞান ফিরে দেখে কেউ বিছানায় শুয়ে আছে আর সামনে দাঁড়িয়ে আছে শ্রীমতী আর রাজামশাই। ওর জ্ঞান ফিরতে দেখে রাজামশাই বললেন যে, রাক্ষস মরেছে, তাহলে এবারে আমার মেয়ের হাত তোমার হাতেই দিলাম, তোমার সাথেই বিয়ে হবে। 7 দিন পর লগ্ন। তোমার বাড়িতে আমি লোক পাঠিয়েছি, তোমার বাবা মাকে এখানে নিয়ে আসবে। এরপর থেকে তুমি আর তোমার বাবা মা আমার এই রাজপ্রাসাদেই থাকবে। তখন সুজন জিজ্ঞেস করলো যে, আর আমার লেখাপড়া? তখন শ্রীমতী বললো, সে ভার আমার, শুরু করবো 5-এর নামটা দিয়ে। আমি তোমাকে রোজ একটু একটু করে পড়া শেখাবো, তুমি আমাকে রোজ পাখির ডাক শোনাবে। তখন সুজন বললো যে, আর প্লিজ তুমি কোনোদিনও বাড়ির ভেতরে বন্দি থেকো না। শ্রীমতী বললো যে, না, কোনোদিনই না। এরপরে সুজন বললো যে, তোমার হীরামন পাখিটিকে প্লিজ ছেড়ে দাও, খাঁচায় পাখিদেরকে রাখতে নেই, ওরা আকাশে উঠতে পারে না, ওদের খুব কষ্ট হয় সেই জন্য। তখন শ্রীমতী মাথা নেড়ে বললো, বেশ তাই হবে। আমার গল্প ফুরোলো, নটের গাছটি মুড়লো। আজকের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে কেমন লাগলো গল্পটি, আর যদি কোনো সাজেশনস আছে যে তুমি কোন গল্প শুনতে চাও তাহলে সেটি কমেন্ট সেকশনে বলে দিও। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো একটি অন্য গল্প নিয়ে। টিল দেন, দিস ওয়াজ অনলিসা সাইনিং আউট। तेरे से ना हो पाएगा, हो पाएगा ना तेरे बिना।